আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা কি ভেবে দেখেছেন পৃথিবী ধ্বংসের পরে যারা বেঁচে থাকবে তাদের কি অবস্থা হবে? কিভাবেই বা তারা প্রকৃতির সঙ্গে মিলিয়ে চলবে? আর কেমনই বা হবে তাদের দৈনন্দিন জীবন? আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তার মধ্যে পৃথিবী ধ্বংসের পর মানুষ প্রকৃতির সঙ্গে কিভাবে লড়াই করে বেঁচে থাকে সেগুলো দেখানো হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের এক্সপ্লেন। মুভিটির নাম ব্যাডল্যান্ড হান্টার্স। মুভিটির শুরুতে আমাদের কোরিয়ার সিওল শহর দেখানো হয়, যেখানে একজন সায়েন্টিস্ট কিছু এক্সপেরিমেন্ট করছিল। এই সায়েন্টিস্টের নাম ডক্টর ইয়াং। এরপর আমরা দেখতে পাই ডক্টর ইয়াং তার মেয়েকে বাঁচানোর জন্য এক্সপেরিমেন্ট করছিল এবং কিছু গিরগিটিকেও দেখতে পাই যেগুলো মারা যাবার পরেও হাঁটাহাঁটি করছিল। তখন কয়েকজন আর্মি অফিসার এসে তাকে ঘিরে ফেলে এবং তার এই অবৈধ এক্সপেরিমেন্টগুলো বন্ধ করতে বলে। কিন্তু ডক্টর ইয়াং কথা না শুনে তার এক্সপেরিমেন্টাল একটি ইনজেকশন তার মেয়ের গায়ে পুশ করে দেয়। ঠিক তখনই তারা বাইরে তাকিয়ে দেখে আশেপাশের সকল বিল্ডিং ধসে পড়ছে। এবার মুভিটির সিন শিফট হয় 3 বছর পর, যেখানে আমরা দেখতে পারি পুরো পৃথিবীটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যেখানে না ছিল পানি, না ছিল কোনো গাছপালা, আর না ছিল কোনো খাবার। একদম ফাঁকা মরুভূমি। এবার আমরা দেখতে পাই সেই ধ্বংসস্তূপের মধ্যে একজন ছেলে বেরিয়ে পড়ে খাবারের খোঁজের জন্য। এই ছেলেটির নাম জিওন। সে সেই কুমিরটিকে শিকার করার জন্য একটি তীর কুমিরের গায়ে মারে। কুমিরটির চামড়া মোটা হওয়ার কারণে কুমিরটি উল্টো তার উপর আক্রমণ করে। সে কোনো রকম একটি গাড়ির মধ্যে ঢুকে যায় তার প্রাণ বাঁচাতে। কুমিরটা তাকে প্রায় ধরে ফেলছিল। ঠিক সেই মুহূর্তে সিওল নামে একজন লোক এসে কুমিরটিকে মাথা কেটে মেরে ফেলে। এরপর সিন চেঞ্জ হয়ে আমাদের সুনা নামে একটি মেয়েকে দেখানো হয়, যে কিনা তার দাদির সাথে বসবাস করত। তার দাদি কোথা থেকে যেন একটি বোতলে করে কিছু পানি নিয়ে আসে। তখন আমরা জানতে পারি পুরো পৃথিবীতে প্রায় 1 বছর যাবৎ কোনো বৃষ্টিপাত হয়নি। এজন্য সবাই একটি নলকূপ দিয়ে অনেক কষ্টে ময়লা পানি সংগ্রহ করে ফিল্টার করে খায়। এরপর দাদি সুনাকে বলে, তোমাকে এই বস্তি ছেড়ে একটি ভালো জায়গায় যেতে হবে, যেখানে স্বচ্ছ পানি এবং পেট ভর্তি খাবার পেয়ে যাও। তখন সুনা বলে, আমি যদি চলে যাই তাহলে তোমার কে খেয়াল রাখবে? এরপর কথা বলতে বলতে তাদের মনে পড়ে যায় আজ বাজারে যেতে হবে। এরপর আমরা দেখতে পাই জিওন এবং সিওল দুজনে চলে আসে সেই কুমিরটিকে নিয়ে তাদের কলোনিতে। পৃথিবী ধ্বংস হয়ে যাবার পর যারা বেঁচে ছিল তারা সবাই কলোনি বানিয়ে থাকতো। তাদের যেহেতু খাবার এবং পানির অনেক সমস্যা ছিল, তাই তারা বিভিন্ন পশু পাখি শিকার করে খেত এবং পৃথিবী ধ্বংস হওয়ার কারণে সকল অর্থ ব্যবস্থা বাদ দিয়ে পুরোনো দিনের মতো বিনিময় প্রথা চালু করে। অর্থাৎ প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে সবাই খাবার কিনতে পারত। এবার তারা দুজনে মানুষদের কাছ থেকে তাদের প্রয়োজনীয় জিনিসের বিনিময়ে সেই কুমিরের মাংসটি বিক্রি করছিল। কিছুক্ষণ পর কুমিরের লেজটি কিনতে একজন মহিলা আসে। তার কাছে অনেক স্বর্ণ অলংকার ছিল এবং সে সেটি দিয়ে মাংসটি কিনতে চায়। কিন্তু জিয়ন বলে, তুমি এই কুমিরের বড় লেজটার বিনিময়ে শুধু এই অকেজো জিনিসগুলো দিচ্ছ। এরপর সেই মহিলাটি বলে, শহর যখন আগের অবস্থায় পৌঁছে যাবে তখন তুমি এগুলো বিক্রি করে অনেক লাভ করতে পারবে। তখন তারা সেই বক্সটি নিয়ে মহিলাটিকে একটি সাপ ধরিয়ে দেয় খাবার জন্য। এরপর সুনা তার দাদির সাথে চলে আসে এবং সুনা সিওলকে একটি ড্রয়িং দেখায়, যেটা দেখে সিওল অনেকটা ইমপ্রেস হয়ে যায় এবং কুমিরের বড় পিসটা তাকে দিয়ে দেয়। তখন আমরা জানতে পারি জিওন সুনাকে পছন্দ করত, আর সিওল জিওন এবং সুনাকে তার ছেলেমেয়ের মতো ভালোবাসতো। ঠিক তখনই কিছু গুন্ডা চলে আসে সবাইকে ডিস্টার্ব করার জন্য। এরপর তারা 25 বছরের নিচে যে ছেলেমেয়েরা ছিল তাদেরকে ধরে নিয়ে যেতে চায় এবং তারা সুনার দিকে এগাতে থাকে। এটা দেখে সিওল অনেক রেগে যায় এবং সবাইকে ইচ্ছা মতো পেটাতে থাকে। সে দেখে সে গুন্ডাগুলোর কাছে অনেকটা পরিষ্কার পানি রয়েছে এবং গুন্ডাদের লিডারকে চাকুর সামনে ধরে বলে, তোদের যেন আর কোনোদিন এখানে না দেখি, আর তোদের বসকেও বলে দিস এই গ্রামের দিকে যেন না ফিরে তাকায়। আর এমনিতেও তোদের বসকে আর এত পরিষ্কার পানি কোথায় পেয়েছিস? তখন ছেলেটা ভয় ভয় বলে দেয় যে এখান থেকে কিছু দূরে একটি অ্যাপার্টমেন্ট আছে যেটির কোনো ক্ষতি হয়নি এবং তাদের টাইগার এখানে পাঠিয়েছে। এরপর তারা সবাই সেখান থেকে পালিয়ে যায়। সেখানে থাকা লোকজন সিওলের ফাইট দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন আমরা জানতে পারি সিওল একটা সময় অনেক বড় ফাইটার ছিল। যাই হোক, সমস্যাগুলো শেষ হবার পরে তারা দুজনে কুমিরের মাংসগুলো বিক্রি করে যে মালামালগুলো পেয়েছিল সেগুলো নিয়ে তারা অন্য শিকারের খোঁজে যাচ্ছিল।
ঠিক তখনই জিওন তাকে বলে কয়েকজন স্যুটবুট পরা লোক আমাদের বস্তিতে এসে সুনার সাথে কথা বলছে। জিওন যেহেতু সুনাকে পছন্দ করত, তাই সিওলকে বলে আমাদের গিয়ে দেখা উচিত আসলে তারা কি চাচ্ছে। এরপর আমরা জানতে পারি তারা সবাই অ্যাপার্টমেন্ট থেকে এসেছে এবং যে মহিলাটি ছিল সে ছিল একজন টিচার। তারা জানায় এই ধ্বংসপ্রায় পৃথিবীতে ওটাই একমাত্র অ্যাপার্টমেন্ট যেটা অক্ষত আছে, আর সেখানে অনেক পানি আছে। আর কম বয়সী ছেলে মেয়েদের তারা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা দিয়ে থাকে যাতে এই ধ্বংসপ্রায় পৃথিবীকে আবার আগের মতো করে তোলা যায়। এই লোকগুলো কম বয়সী ছেলে মেয়েদের টার্গেট করে সেই অ্যাপার্টমেন্টে নিয়ে যায়। সুনা বলে সে তার দাদিকে ছেড়ে কোথাও যাবে না। তখন টিচার বলে বৃদ্ধ লোকদের জন্য আমাদের শেল্টার ব্যবস্থা আছে, আপনি চাইলেও তাকেও নিয়ে যেতে পারেন। তারা ভাবে এই বস্তিতে থেকে তাদের কি লাভই বা হচ্ছে, তার চেয়ে অ্যাপার্টমেন্টে গেলে পরিষ্কার পানি এবং ঠিকভাবে থাকতে পারবে। তাই তারা অ্যাপার্টমেন্টে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের এই কথা শুনে জিওনের মন ভেঙে যায়। যাওয়ার আগে সুনা জিওনকে একটি ড্রয়িং দিয়ে যায়। এর পরের সিনে আমরা সিউলের রুমে সুনার আঁকা অনেকগুলো ড্রয়িং দেখতে পাই। সেখানে আমরা জানতে পারি পৃথিবী ধ্বংস হওয়ার আগে সিউলের একটি মেয়ে ছিল। সে অনেক সুন্দর ড্রয়িং করত, আর সে কারণে সে সুনাকে তার মেয়ের মতো ভাবে। তখন জিওন বলে আমার আর ভালো লাগছে না, সুনাও অ্যাপার্টমেন্টে চলে গেছে। তুমি যদি সত্যি আমার গুরু হয়ে থাকো তাহলে চলো না আমরা ওই অ্যাপার্টমেন্টে গিয়ে সুনার সাথে দেখা করে আসি, আর না হলে তুমি আমাকে সেই অ্যাপার্টমেন্টে ভর্তি করে দাও, কেননা আমি ওকে ছাড়া থাকতে পারছি না। এর পাশাপাশি আমরা দেখতে পাই সেই টিচার এবং তার সাথীরা গ্রাম থেকে যে ছেলে মেয়েদের তুলে এনেছিল তাদেরকে হাঁটিয়ে অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। ঠিক তখনই সোনার দাদি অসুস্থ হয়ে পড়ে। তখন সেই টিচার বলে পাশেই আমাদের একটি হেলথ ক্যাম্প আছে, আমাদের লোকজন আপনার দাদিকে সেখানে চেকআপের জন্য নিয়ে যাবে। যখন সুস্থ হয়ে যাবে তখন তাকে নিয়ে আসা হবে। ততক্ষণ আপনারা আমাদের সাথে অ্যাপার্টমেন্টে চলুন। তাদের মধ্যে আরো একজন বুড়ো লোক ছিল, তাই সুনার দাদিকে এবং সেই বুড়ো লোকটিকে তারা অন্যদিকে নিয়ে যায় এবং অন্য সবাইকে অ্যাপার্টমেন্টের দিকে নিয়ে যায়। আর এটা তাদের একটি চাল ছিল। আসলে তারা সুনার দাদি এবং সেই বুড়ো লোকটিকে মেরে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। তখন সিওল এবং জিয়ন তাদেরকে দেখে ফেলে। ওই লোক দুটো তাদের উপর হামলা করে, কিন্তু ততক্ষণে সেই বুড়ো লোকটা এবং সুনার দাদি মারা গিয়েছে, যার কারণে সিওল অনেকটা রেগে যায় এবং তাদের দুজনকে মারতে থাকে। কিন্তু এখানেই অন্যরকম একটা ঘটনা ঘটে, অর্থাৎ এই অ্যাপার্টমেন্টের যে লোকগুলো ছিল তারা সহজে মারা যাচ্ছিল না। সিউল একজনের পেটে চাকু ঢুকিয়ে দিলেও তার যেন কিছুই হয়নি, বরং তার শক্তি আরো বেড়ে গেছে। তাদের দুজনের মাথায় আসছিল না যে সে এই লোক দুটোকে কিভাবে হারাবে। তখনই একটি মেয়ে এসে তার গলায় চাকু মারে এবং সে সেখানেই মারা যায়। এতে করে তারা বুঝে যায় যে তাদের মাথা কেটে ফেললে তারা মারা যাবে। তাই সিওল আরেকজনকেও মাথা কেটে মেরে ফেলে। তাদের মাথায় একটাই প্রশ্ন ছিল যে এই লোকগুলো কারা ছিল, আর হাজারোবার মারলেও কেন বা মরছিল না। এরপর সোনার দাদিকে তারা দাফন করে প্রস্তুতি নেয় সেই অ্যাপার্টমেন্টের দিকে যাওয়ার জন্য। তারা দুজনে সেই মেয়েটির সঙ্গে দেখা করে জানতে পারে সেই মেয়েটির নাম লিলি, আর সে একজন আর্মি অফিসার। ভয়ঙ্কর সেই ভূমিকম্পের পরে তার সহকর্মীদের সাথে জীবিত মানুষদের খুঁজে বের করছিল। আর তখনই তারা একটি বিশাল বড় অ্যাপার্টমেন্ট অক্ষত অবস্থায় দেখতে পায়। তাই জীবিত মানুষদেরকে নিয়ে সেখানে তারা নতুন বাসস্থান গড়ে তোলে। ঠিক তখনই সেখানে একজন ডাক্তার চলে আসে, আর ইনি সেই ডাক্তার যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। এই ধ্বংসপ্রায় পৃথিবীর মধ্যেও তাদের মধ্যেও সেই একমাত্র ডাক্তার ছিল, তাই তারা সেই অ্যাপার্টমেন্টে থাকতে দেয়। হঠাৎ তারা জানতে পারে অ্যাপার্টমেন্টে কম বয়সী ছেলেমেয়েরা গায়েব হয়ে যাচ্ছে। অর্থাৎ সে লিলিকে জিজ্ঞাসাবাদ করলে সে ডাক্তার বলে আমি কম বয়সী ছেলে মেয়েদের মধ্যে এমন একটি হরমোন খুঁজে পেয়েছি যেটিকে মডিফাই করে আমরা যে কোনো মানুষকে রীতিমতো অমর করে দিতে পারি। এক্সাম্পল দেখানোর জন্য একজন আর্মি অফিসারকে গুলি করে, কিন্তু সে মারা না গিয়ে আবার উঠে দাঁড়ায়। এতে করে লিলি বুঝতে পারে যে অমর হতে গিয়ে তারা কম বয়সী ছেলে মেয়েদের জীবন ধ্বংস করে দিচ্ছে। তাই লিলি এই অবৈধ কার্যকলাপ ধ্বংস করার জন্য তার উপর হামলা করে, কিন্তু সেখানে অনেক অফিসার থাকার কারণে তারা লিলিকে অ্যাপার্টমেন্ট থেকে তাড়িয়ে দেয়। এদিকে ভোরবেলা আমরা দেখতে পাই সেই টিচার সবাইকে অ্যাপার্টমেন্টে নিয়ে আসে এবং ডক্টর ইয়ান তাদেরকে স্বাগত জানায়। সে বলে সবার আগে তোমরা এই পানি পান করে নাও,
যেগুলো আমরা রিজার্ভ করে রেখেছি। আর সবাইকে একটি করে রুম দেওয়া হবে। এর সাথে আপনার বাচ্চাদের সুন্দর শিক্ষা দেওয়া হবে। আর আপনাদের এর বিনিময়ে আমাদের দৈনন্দিন কাজে সাহায্য করতে হবে। আমরা বিশ্বাস করি আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষ্যৎ। এই বলে সে সবাইকে একটি করে পানির বোতল দিয়ে দেয়। সুনা সে পানিটি না খেয়ে তার কাছে যে পানি ছিল সেটি খায় এবং আরেকটি বোতল নিয়ে রুমে চলে যায়। অন্যদিকে তারা তিনজনে প্ল্যান বানায় কিভাবে সেই অ্যাপার্টমেন্টে ঢুকবে। লিলি বলে অ্যাপার্টমেন্টের চারদিকে মিলিটারিদের পাহারা রয়েছে, তাদেরকে সেই মিলিটারিদের চোখ ফাঁকি দিয়ে ভিতরে ঢুকতে হবে, নয়তো তাদেরকে একটি বড় টিম নিয়ে যেতে হবে। তখন সিউলের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে চলে যায় টাইগারের কাছে। টাইগার সেই লোক যে কম বয়সী ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে ডক্টর ইয়াং এর কাছে বেচে দিত এবং এর বিনিময়ে সে পর্যাপ্ত পরিমাণ খাবার এবং পানি নিত। সেখানে সিওল গিয়ে অনেক মারামারি করে। মারামারি শেষে তাদের কাছ থেকে সকল তথ্য বের করে। টাইগার বলে প্রতি সপ্তাহে একটি কন্টেইনার তাদের কাছে পাঠাতে হয়, অর্থাৎ কম বয়সী ছেলে মেয়েদের তাদের কাছে পাঠাতে হয়, যাদের বিভিন্ন বস্তি থেকে তুলে নিয়ে আসা হয়। অন্যদিকে অ্যাপার্টমেন্টে যাদের ছেলেমেয়েরা একটু ভালো রেজাল্ট করে তাদের বাবা মায়েদের একটু ভালো খাবার এবং ভালো পোশাক দেওয়া হয়। এগুলো পেয়ে পরিবারের লোকজন অনেক খুশি হয়ে যায়। এবার ডক্টর ইয়াং সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের টিচারদের সাথে মিলে অনেক ভালো পড়াশোনা করতে হবে। কিন্তু সুনার কেমন যেন সন্দেহ ছিল। এরপর নতুন যারা এসেছিল তাদেরকে ক্লাসে নিয়ে যাওয়া হয়। টিচার তাদের সবাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় সুনা লক্ষ্য করে সব স্টুডেন্টদের কানের পাশে একটি করে কাটা দাগ আছে এবং সবাই যেন রোবটের মতো বসে আছে। এক্সট্রা কোনো ইমোশন তাদের ভিতরে কাজ করছে না। টিচার যখন পড়াচ্ছিল তখন শুধু একটাই জিনিস বারবার বলছিল যে এই ধ্বংসপ্রায় পৃথিবীতে যেখানে খাবার এবং পানির এত অভাব, সেখানে সবাইকে মডিফাই করে নিতে হবে যাতে আমরা কম খাবার এবং পানি খেয়ে বেঁচে থাকতে পারি। আর এই কাজে ডক্টর ইয়াং আমাদের সাহায্য করবে। এরপর সব শিক্ষার্থীদের একটি বোতল এবং কিছু নুডলস দেওয়া হয়, কিন্তু সুনা সেটা খায় না, কারণ তার সন্দেহ ছিল একটাই যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকার পরেও কেন সেটা সবাইকে দিচ্ছে না। আর তার দাদিও এখন পর্যন্ত অ্যাপার্টমেন্টে আসেনি, তাই সকল শিক্ষার্থীরা পানিটি খেলেও সুনা এই পানি এবং খাবার খায় না, বরং তার কাছে যে পানি ছিল সেটি খায়। এরপর সিন শিফট হয় ল্যাবে, যেখানে আমরা দেখতে পাই ডক্টর ইয়াং সার্জেন্টকে আলাদা একটি ইনজেকশন দেয়, যেটার কারণে তার শরীরও এখন সেই দুজনের মতো হয়ে যায়। সার্জেন্ট ডক্টর ইয়াংকে বলে, আমাদের দুজন অফিসার এখনো অ্যাপার্টমেন্টে আসেনি, আমরা তাদেরকে কি খুঁজতে যাব? তখন ডক্টর ইয়াং বলে কোনো প্রয়োজন নেই, কারণ তাদের শরীর এখন সাধারণ মানুষের মতো নয়, তারা নিজেরাই চলে আসতে পারবে। এরপর আমরা অ্যাপার্টমেন্টের নিচের অংশ দেখতে পাই, যেখানে স্টুডেন্টদের পরিবারের লোকজন নোংরা পানিকে বিশুদ্ধ বানানোর কাজ করছে। সেখানে একজন সার্জেন্টকে একটি মেয়ের বাবা মা এসে রিকোয়েস্ট করতে থাকে তাদের মেয়েকে দেখা করানোর জন্য। তারা প্রায় 4-5 দিন হয়ে গেছে তার মেয়ের সঙ্গে দেখা হয়নি। এরপর সেখানে ডক্টর ইয়াং চলে আসে এবং তাদেরকে বলে, আপনার মেয়ে অনেক ভালো আছে, আগামীকাল আপনাদের সাথে দেখা করিয়ে দেব, আপনারা ততক্ষণ ধৈর্য রাখুন। কিন্তু তারা অনেক ফোর্স করতে থাকে, যার কারণে ডক্টর ইয়াং তাদের দুজনকে ল্যাবে নিয়ে যায়। অন্যদিকে সুনা সবাইকে ফাঁকি দিয়ে ল্যাবের মধ্যে চলে যায় আর সবকিছু যাচাই বাছাই করতে থাকে। ঠিক তখনই সায়েন্টিস্ট ল্যাবে প্রবেশ করে এবং সুনা দ্রুত লুকিয়ে পড়ে। সেই বাবা মা দুজন দেখতে পায় তার মেয়েকে দিয়ে ডক্টর ইয়াং এক্সপেরিমেন্ট করছিল। তখন তারা ডক্টর ইয়াংকে জিজ্ঞাসা করে, আপনারা সব কি করছেন আমার মেয়ের সঙ্গে? আমার মেয়ে কি অসুস্থ? ডক্টর ইয়াং বলে, আপনার মেয়ে একদম সুস্থ আছে, আমি আপনার মেয়ের কিছু হতে দিব না, দেখুন আমি আমার মেয়েকেও এখনো বাঁচিয়ে রেখেছি। এরপর ডক্টর ইয়াং তার মেয়েকে দেখায়, যেটা দেখে সবার মাথায় রীতিমতো বাজ ভেঙে পড়ে। সেখানে আমরা দেখতে পাই তার মেয়ের বডির 80% বিচ্ছিন্ন ছিল। ডক্টর ইয়াং তার মেয়েকে এক্সপেরিমেন্টের মাধ্যমে শুধু মস্তিষ্ক এবং হার্টকে বাঁচিয়ে রেখেছে। এসব কিছু দেখে তার বাবা মা অনেকটা ভয় পেয়ে যায় এবং তার মেয়েকে জাগিয়ে তোলার চেষ্টা করে। ঠিক তখন এক্সপেরিমেন্টে ব্যাঘাত ঘটার কারণে তার মেয়ে মারা যায়। এটা দেখে ডক্টর ইয়াং অনেক রেগে যায় এবং বলে, আমি এখন পর্যন্ত এই মেয়েটির শরীর থেকে বিশেষ লিকুইডটি বের করিনি,
আর এটা বলে সেই দুজনকে সেখানেই মেরে ফেলে। সোনা সকল কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল, সে সেখান থেকে পালিয়ে যাবে তার আগেই ডক্টর ইয়াং তাকে দেখে ফেলে। অন্যদিকে জিওন, সিওন এবং লিলি টাইগারকে নিয়ে একটি ট্রাকে করে অ্যাপার্টমেন্টের দিকে যাচ্ছিল। তখন আর্মি অফিসাররা তাদের ট্রাক থামিয়ে টাইগারকে জিজ্ঞাসা করে, তোমার তো রোববার আসার কথা ছিল, তুমি এখন কেন এসেছো, আর তোমার অবস্থা এরকম কেন? তখন টাইগার বলে, আমি পাশ থেকেই যাচ্ছিলাম, ভাবলাম কন্টেইনারটা একসাথে দিয়ে যাই, আর হোঁচট খেয়ে পড়ে গিয়ে আমার এরকম অবস্থা হয়েছে। কিন্তু অফিসাররা তাদের ভেতর ঢুকতে দেয় না এবং ফিরে যেতে বলে, কিন্তু সিওল ট্রাকটি একদম অ্যাপার্টমেন্টের ভেতর ঢুকিয়ে দেয়। তখন অফিসাররা এসে তাদের উপর গুলি চালাতে থাকে। তারা তিনজনে গাড়ি থেকে নেমে সবাইকে গুলি চালিয়ে মারতে থাকে। অন্যদিকে ডক্টর ইয়াং গুলির শব্দ শুনে বুঝে যায় কেউ তো এসেছে এই অ্যাপার্টমেন্টে তাদের এক্সপেরিমেন্টে ব্যাঘাত ঘটাতে, তাই পুরনো যত এক্সপেরিমেন্ট ছিল সবগুলো সেখানে রেখে দেয়। অন্যদিকে জিওন, সিওল এবং লিলি তাদের সঙ্গে আর্মি অফিসারদের ফাইট হয়। সেখানে সকল আর্মি অফিসাররা জম্বিতে পরিণত ছিল, অর্থাৎ সেই দুজনের মতো মারছে কিন্তু মরছে না, এজন্য তারা অফিসারদের মাথায় গুলি করে। এই অ্যাকশন সিন শেষ হলে আমরা দেখতে পাই লিলির সামনে সেই সার্জেন্ট দাঁড়িয়ে আছে, যেখানে লিলি একজন সাধারণ মানুষ আর সার্জেন্ট একটা জম্বিতে পরিণত ছিল। তখন জিওন গিয়ে সেই টিচারকে গান পয়েন্টে রাখে এবং সার্জেন্টকে বলে লিলিকে ছেড়ে দাও, না হলে টিচারের মাথা উড়িয়ে দেব। সার্জেন্ট বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আর এমনিতেও ওর কাছে যে কাজগুলো করিয়ে নেবার ছিল সেগুলো আমি আগেই করে নিয়েছি, আমার যে শক্তির প্রয়োজন ছিল আমি সেটা পেয়ে গেছি। এরই মধ্যে সিওল সেখানে পৌঁছে যায় এবং সার্জেনের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে সিওলের হাতে একটি চাকু এসে যায় এবং সে সেটি দিয়ে সার্জেনের মাথা কেটে মেরে ফেলে। অন্যদিকে ডক্টর ইয়াং সোনার বডি থেকে সে হরমোনটি বের করে নিজের শরীরে ইনজেক্ট করে। এটা তার লাস্ট ডোজ থাকার কারণে সে ভেবেছিল অমর হয়ে যাবে, কিন্তু এক পর্যায়ে এসে সে আগের চেয়েও অনেক দুর্বল হতে থাকে। তখন সোনা বলে, তুমি কি ভেবেছিলে তোমার দেয়া সেই এক্সপেরিমেন্টাল পানি খেয়ে আমাকে রোগী বানিয়ে দেবে? তুমি সেটা ভুল ভেবেছ, আমি তোমার দেওয়া সেই পানিটি খাইনি। অসাধারণ একটা বিষয়, তাই না? তুমি আমাকে পানি খাইয়ে মারতে পারো, আর আমি পানি না খেয়ে তোমাকে মারতে পারি। ডক্টর ইয়াং বুঝে গিয়েছিল এখানে যদি সে থাকে তাহলে সে কিছুই করতে পারবে না, তাই তার মেয়ের অর্ধেক বডিটি একটি লাগেজে করে সেখান থেকে বেরিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে জিওন সেখানে চলে আসে, কিন্তু জিওনের পিছনে একজন আর্মি অফিসার তাকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। ডক্টর ইয়াং সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে একটি গ্রেনেড তাদের দিকে ছুঁড়ে মারে, যাতে সেই ল্যাব সহ তারা সবাই মারা যায়। জিওন একটি টেবিলের মাধ্যমে নিজেকে এবং সুনাকে বাঁচিয়ে নিতে পারলেও সিওল অনেকটাই আঘাত পায়। অন্যদিকে ডক্টর ইয়াং সেখান থেকে বেরিয়ে যাওয়ার সময় বাহিরে থাকা স্টুডেন্টদের বাবা মা তাকে ঘিরে ধরে এবং তাকে মারতে থাকে। তখন পরে থাকা একটি বন্দুক উঠিয়ে সবাইকে মারতে থাকে। সেখানে গুলিবর্ষণের কারণে অনেক মানুষ মারা গেলেও কয়েকটি বুলেট তার লাগেজে লেগে যায় এবং ভিতরের কাচ ভেঙে যায়। এরপর ডক্টর ইয়াং লাগেজটি খুলে দেখতে পায় তার মেয়ের অর্ধেক বডিটি মারা গিয়েছে। তখন ডক্টর ইয়াং অনেক রেগে যায় এবং সিওলের উপর গুলি চালাতে থাকে এবং সে বলে, সবকিছু তোমার জন্য হয়েছে, আমি আমার মেয়েকে হারিয়েছি। ঠিক তখন সিওল এই সাইকো ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। এরপর সবাই যার যার ছেলে মেয়েকে খুঁজে পায়। ঠিক তখনই প্রায় 1 বছর পর সেখানে বৃষ্টিপাত শুরু হয়। সবাই অনেক খুশি হয়ে যায় এবং এই ঘটনার পর সবাই আবারও গ্রামে ফিরে যায়। মুভিটির এন্ডিংয়ে আমরা দেখতে পাই সিওল আবার সবার জন্য শিকার করে এনে বিক্রি করতে থাকে। সেই বড়লোক মহিলাটিকেও দেখতে পায় যে সোনা দেবার বিনিময়ে খাবার কিনেছিল, আর এখন সে সিওলকে লাইন মারার চেষ্টা করছে। জিওনার সোনা তাকে বলে, এই আন্টির সাথে একবার কথা বলেই দেখুন না। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়। আশা করছি মুভিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।